জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। দোস্ত, অনেকদিন পর আজ ন্যাশনাল ডায়ালগসের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিও টাইটেল হচ্ছে খলিলের দোহা বৈঠকে কি হলো। সত্যিটা জেনে নিন, যা কেউ বলেনি। তরুণদার ভিডিও মানেই অসাধারণ একটি ভিডিও। অবশ্যই তরুণদার ভিডিওতে প্রচুর পরিমাণে ইনফরমেশন থাকে। তরুণদার অনেক সোর্স রয়েছে, সঠিক সংবাদ খুঁজে বের করে নিয়ে আসেন। এর জন্য তরুণদাকে স্যালুট। তরুণদা, আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে মজা আছে, সেটা আমরা জানি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তরুণদার এই ভিডিওতে কি কি আছে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, ন্যাশনাল ডায়ালগ চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। গত 16-17 মাস ধরে আমি তো আপনাদের কেবল আশার বাণী শুনিয়েছি যে এই হতে পারে, ওই হতে পারে, এই হবে, ওই হবে। আজকে আমি আপনাদের নিশ্চিন্ত করতে চাই যে বাংলাদেশ এবার তার সাওয়াক শিখবে। দোহাতে একটা বৈঠক হয়েছে, তার ডিটেলটা আমার হাতে এসছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন, মানে 4টে দেশের মধ্যে বৈঠক হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যারা, তারা হচ্ছে ভারতীয় 4 ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার। তাদের মধ্যে একজন আবার এই আমাদের যে ট্যারিফ নিয়ে যে দর কষাকষি হচ্ছিল, খুব ঝানু লোক, তিনি ছিলেন IAS, অবশ্যই ইন্ডিয়ান সিভিল সার্ভিসে। দুজন ছিলেন রয়ের অফিসার, একজন হচ্ছেন ডেপুটি চিফ আর একজন হচ্ছে ডেপুটি ডাইরেক্টর। ঢাকার তরফে ছিলেন কে? খলিলুর রহমান ও তার সেক্রেটারি। ইউনাইটেড স্টেটস থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছিলেন দোহায় নিযুক্ত US চার্জ দ্য অ্যাফেয়ার্স। আর টার্কি ছিলেন, টার্কির হয়ে একজন ছিলেন, তিনি হচ্ছেন বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ একজন আমির। এই 4 পক্ষের একটা মিটিং হয়েছে গত পরশু দিনকে। এই মিটিংয়ে যা সিদ্ধান্ত হয়েছে তা পরিষ্কার খলিলুরকে জানিয়ে দেওয়া হয়েছে। মিটিংয়ের মধ্যে এত প্রেশার ছিল, এই মিটিংয়ে খলিলুর বেশি মুখ খুলতেই পারেনি। ইউনূস যা যা তাকে শিখিয়ে দিয়ে পড়িয়ে পাঠিয়েছিলেন, ইউনূসের কোনো আপ্তবাক্য তিনি উচ্চারণ করতে পারেননি। তার আগেই তাকে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত থামিয়ে দেয়। তো এখন যেটা আলটিমেটাম দেওয়া হয়েছে, সিদ্ধান্ত যেটা হয়েছে, সেটা হচ্ছে 2 থেকে 3 ডিসেম্বরের মধ্যে সমস্ত বিদেশি শক্তি যা ঢাকার বুকে রয়েছে এবং বাংলাদেশের বুকে রয়েছে, অর্থাৎ ISI এবং তার্কিশ যারা রয়েছে, যে কারা কত রয়েছে আমি পরে আসছি, তাদের প্রত্যেককে 2 তারিখ রাত্রিবেলা থেকে 3 তারিখ, মানে ওই 12টা 1টা, মানে মধ্যরাতটা,
2 থেকে 3 মধ্যে তাদের ঢাকা ছাড়ার ব্যবস্থা করতে হবে। সেটার দায়িত্ব হচ্ছে ইউনূসের সরকারের। নাহলে পরে তাদের কি হবে না হবে তার গ্যারান্টি ভারতবর্ষ দেবে না। এবং এটা ইউএসের উপস্থিতিতে বলা হচ্ছে, বৈঠকে বলা হচ্ছে। যারা যারা রয়েছে এদের মধ্যে 17 জন আপনার আইএসআই এর চেলা চাপেটা আছে, আর 57 জন টার্কিশ সেনার প্রযুক্তিবিদ, যারা ড্রোন শেখায়, চালানো শেখায়, এই প্রযুক্তিবিদ এবং সেনা অফিসার। এই 57 আর 17, এই 57 আর 17 এই টোটাল টিমটাকে 2 তারিখ মাঝরাত থেকে 3 তারিখ বেরোনো অবধি, মানে ওই 12টা থেকে 1টা, এই যে মাঝে 2-3 এর মধ্যে তাদেরকে সমস্ত চলে যেতে হবে। আদারওয়াইজ ভারতবর্ষ এদের প্রাণের কোনো রকম দায়িত্ব নেবে না। সেটা ভারতবর্ষ আলাদা করে মানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যেমন পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, তেমন তুর্কি সরকারকেও জানিয়ে দিয়েছে যে তোমাদের লোক ফিরিয়ে নাও, আমরা অ্যাকশনে যাচ্ছি। হলো। এবার খল্লুরের বক্তব্য যেটা ছিল সেটা হয়েছে, আপনাদের মিডিয়ায় তো কিছু বলে না, মিডিয়ায় তো ভারতের পেঁয়াজের দাম বলে আর সমস্ত ভুলভাল তথ্যপত্র দেয়। খৈলুর যেটা বলেছেন সেটা হচ্ছে 21, 23, 24 এবং 26। আবার শুনুন, 21 তারিখ ডিসেম্বর, এই নভেম্বরের 21, 23, 24 এবং 26 আনআইডেন্টিফাইড ড্রোন অ্যাটাক হয়েছে। কোথায় কোথায় অ্যাটাক হয়েছে? আচ্ছা, প্রথমে মারা গিয়েছে এই যে অ্যাটাক হয়েছে আননোন আনআইডেন্টিফাইড যে ড্রোন। আমি গতকালকেই বলছিলাম যে দেখবেন কোন দিন আনআইডেন্টিফাইড ড্রোন গিয়ে আছড়ে পড়বে, যেমন বিমানবন্দরে পড়েছিল, মায়ানমারে পড়েছিল, মনে পড়ছে? কালকে বলেছিলাম, কালকে না পরশু দিনের ভিডিওতে পড়েছিলাম। তা আমি তখন জানতাম না 21, 23, 24 এবং 26 অলরেডি অ্যাটাক হয়ে গিয়েছে, তাতে 11 জন মারা গিয়েছে। তাদের মধ্যে কারা কারা কোন দেশের লোক রয়েছে? তুর্কির 1 জন, পাকিস্তানের আইএসআই এর 2 জন, উলফা আই এর 4 জন, লস্করের সাইবার সেল ইউনিটের 2 জন, জামাতের 2 জন, এরা মোট 11 জন এরা ঘটনাস্থলেই প্রাণ হারায়। কারা মেরেছে না মেরেছে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম ধারণা খলিলুরের নেই। এই বক্তব্য হচ্ছে খলিলুরের, যেটা আর কি খলিলুরের ডিজিআইএফ খলিলুরকে জানিয়েছে। ড্রোন কোথায় কোথায় পড়েছে? ড্রোন পড়েছে কুমিল্লা আখাউড়া বর্ডার, সিলেটের তামাবিল সহ মাফ করবেন, পয়েন্টটা উল্টোপাল্টা হয়ে গেছে, তার জন্য সময় লাগলো। সিলেটের তামাবিল সহ অসম ত্রিপুরা সীমান্ত, মায়ানমার বাংলাদেশ সীমান্তে এইখানে এই ড্রোনগুলো পড়েছে। আচ্ছা, ইউএস যে অ্যাডভাইজারি জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই অ্যাডভাইজারিতে বলা হচ্ছে 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এটা হচ্ছে একটা স্পর্শকাতর সময় বাংলাদেশের জন্য। এই স্পর্শকাতর সময়টা চলতে পারে সর্বনিম্ন 3 ঘন্টা থেকে 11-12 ঘন্টা পর্যন্ত।
আচ্ছা, এদের মোকাবিলা করার জন্য, ভারতীয় সেনার মোকাবিলা করার জন্য রংপুর ডিভিশন থেকে মোট 12,621 জন সেনাকে মোতায়েন করেছে বাংলাদেশ সরকার সীমান্ত অঞ্চলে। আমাদের ওখানে রয়েছে প্রায় 2.5 লাখ মতো, তাতে 12,621 পাঠিয়ে মোকাবিলা করার একটা ছক করা হয়েছে। কি মোকাবিলা করবে ভগবান জানে। তবে এই যে আপনাদের বলা হচ্ছে, ইউএস অ্যাডভাইজারিতে বলা হচ্ছে 3 থেকে 6 পর্যন্ত স্পর্শকাতর যে সময়, এই 3 থেকে 6-এর মধ্যে মানে 2 তারিখ রাত্রিবেলা 12টা পেরিয়ে গেলে মানে 3 তারিখ পড়ে যাচ্ছে। আর এই অ্যাটাকগুলো হয় কিন্তু রাত্রিবেলাতে। ফলে যারা যারা আমায় প্রশ্ন করছিলেন, দাদা 7 দিনের সময় তো পেরিয়ে গিয়েছে, আপনি তো কিছু বলছেন না, আমি তাদেরকে লিখেছিলাম, মানে কমেন্টের উত্তরে দিয়েছিলাম যে যা বলবে ভারতীয় সেনা বলবে, এখন আর আমাদের কিছু বলার নেই। ভারতীয় সেনাকে গো অ্যাহেড অর্ডার দিয়ে দেওয়া আছে, সবুজ সিগন্যাল দিয়ে দেওয়া আছে, তারা সেই সবুজ সিগন্যাল অনুযায়ী তারা এই অপারেশন করবে। আশা করা যাচ্ছে 3 থেকে 6-এর মধ্যে পুরো বাংলাদেশকে সাফ করে দেওয়া যাবে। এবার আমার একটা অ্যাডভাইস রয়েছে আপনাদের কাছে। আমার অ্যাডভাইস এটা হলো যে বিশেষ করে রংপুর এবং চট্টগ্রাম এলাকায় যারা থাকেন তারা সব ওই অঞ্চল ছাড়ুন। ওই অঞ্চল ছেড়ে অন্তত ঢাকা বা তার আশেপাশে, ঢাকায় মারবে না, ঢাকা বা তার আশেপাশে যে কোনো অঞ্চলে আপনারা চলে আসুন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যাদের আত্মীয় স্বজন ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন, চেনাশুনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন, তারা ইমিডিয়েটলি ক্যান্টনমেন্ট 1 তারিখের আগে ছাড়ুন। যা আছে বাক্স প্যাডরা নিয়ে 1 তারিখের আগে ছেড়ে দিন জায়গা, কারণ ক্যান্টনমেন্টগুলো কিন্তু কোনোটা সুরক্ষিত থাকবে না। মানে আমার যা এই ভারতীয় অ্যাকশন দেখে আমার যা মনে হয়, মানে আমি তো দীর্ঘদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় অ্যাকশন হয়েছে, প্রথম কিন্তু ক্যান্টনমেন্টগুলো যায়, আর সীমান্ত এলাকার যে সমস্ত আপনার এই ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো ঘোরাবে। এখন কোনটা মিসাইল মারবে কোনটা ড্রোন মারবে তা আমি জানি না, তবে মিসাইল মারার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টগুলোতে। আর ড্রোন মেরে যা প্রিসিশন ড্রোন যেগুলো আছে সেগুলো আপনার ছোটোখাটো যে সমস্ত ইনস্টলেশন রয়েছে উগ্রবাদীদের, সেই সমস্ত ইনস্টলেশনগুলোই মারবে। আর বড় ইনস্টলেশন হলে পরে সেখানে মিসাইল অ্যাটাক হবে, অগ্নিও হতে পারে, আকাশও হতে পারে, পিনাকাও হতে পারে, যা খুশি তাই, অনেক কিছুই হতে পারে, আকাশ তীরও হতে পারে। আর যদি একটা ব্রহ্মোস, আমার একটা অনুরোধ শুনে, যদি ভারতীয় সেনা একটা ব্রহ্মোস যদি একটা মারে, তাহলে পরে মোটামুটি অর্ধেক মানে বাংলাদেশের অঞ্চল, অর্ধেক না হোক অন্তত 10-15% অঞ্চল তো সমুদ্রের সঙ্গে মিশে যাবে, এবং সেখানে একটা বিল তৈরি হয়ে যাবে। মৎস্যজীবীরা ওখানে মাছ ধরতে পারবেন, ইলিশ মাছ চাষ করতে পারবেন, সেই ব্যবস্থা ভারতবর্ষ করে দেবে। ইউনেস্কো এখনো পর্যন্ত কোনো রকম টাইম দেওয়া হয়নি, বা যদি দিয়েও থাকে তাহলে পরে আমার কাছে সেই খবর এখনো পর্যন্ত আসেনি। আমার মনে হয় ইউনেস্কো কোনো রকম টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে ইউনেস্কো ছাড়তে হবে গদি। কারা এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্টে কারা কারা থাকবেন না থাকবেন সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে খলিলুর রহমানকে। আপনি উপদেষ্টা আছেন, আপনি উপদেষ্টা থাকুন, কিন্তু গভর্নমেন্ট যারা চালাবে তাদের একটা আউটার একটা দিয়ে দেওয়া হয়েছে, ধারণা একটা দিয়ে দেওয়া হয়েছে, কিছু নামের তালিকা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ আমার কাছে আসেনি,
তাই আমি বলতে পারবো না। সুতরাং আমার অ্যাডভাইস অনুযায়ী আপনারা যারা যারা ওখানে আছেন তারা ওখান থেকে কেটে পড়ুন। আপনাদের বাংলাদেশ সাফাই অভিযান খুব শিগগিরই শুরু হচ্ছে। এই 17 মাস ধরে আমি যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম এবং চিল্লিয়ে যাচ্ছিলাম এবং অনেক গুজববাজ আমি শুনেছি, হজম করেছি, আজকে তাদের মুখের ওপরে 3 তারিখ থেকে জবাবটা পড়বে। আর দেখব মুমিনরা লুঙ্গি তুলে বঙ্গোপসাগরের দিকে কত দ্রুত পালাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। দোস্ত, ভিডিওটি এখানে শেষ হয়েছে, দেখতে পেলাম আজকের যে যুগ, বর্তমান যে সময় চলছে সেটা অবশ্যই প্রযুক্তি বৈজ্ঞানিকভাবেই চলছে। আজ মুখের কথা কিন্তু কেউ বিশ্বাস করে না, প্রুফ দিতে হয়। আমরা আমরা যদি কোনো কিছু বিশ্বাস করতে চাই, তার অথেন্টিক কি সেরকম একটা প্রুফ তো আমাদের দিতে হবে, ডাটা পেশ করতে হবে। আমি দাদাকে একটু অনুরোধ করব, আপনি যে তথ্যগুলো দিলেন এই তথ্যগুলোর সাথে যদি আপনি কোনো মিডিয়া বা কোনো পত্রিকার যদি ডাটা পেশ করতেন, কোনো কাটিং পেস্ট করতেন, তাহলে কিন্তু ভিডিওটা আরো দুর্দান্ত হতো। তার কারণ মানুষ তো বিশ্বাস এমনিতেই প্রমাণ দিলেও করে না। আমরা যদি কোনো নিউজ পেপারের কাটিং লাগিয়ে দিই না, সেটাও ভাওতা বলে মনে করে। তাই আমার অনুরোধ থাকবে, দাদা আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন, আপনার কাছে যদি অথেন্টিক তথ্য থাকে, অথেন্টিক প্রমাণ থাকে, সেগুলো আপনি আপনার ভিডিওর সাইডে একটা স্ক্রিনশট বা নিয়ে সেটা কিন্তু দেখাবেন। তাতে কি হয়, ভিডিওটা মজবুত হয় আর মানুষ সেটা অস্বীকার করতে গেলেও 10 বার ভাবে। এই বাংলাদেশের যে সমস্ত মোমেন রয়েছে, বাংলাদেশের যে সমস্ত মোল্লা বাহিনী সন্ত্রাসী যারা গোষ্ঠী রয়েছে এবং বাংলাদেশের যারা রাজাকার রয়েছে, আলবাদ্দর আলসাম রয়েছে, জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে এবং যারা ভারত বিরোধী একটা চরমপন্থী রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে, তারা কিন্তু এই তথ্য একদমই বিশ্বাস করবে না, আপনার কথাগুলো একদমই বিশ্বাস করবে না। এই জন্যই আপনাকে সবাই গুজববাজ বলে ডাকে। তো আমি বলি কি, দাদা দেখুন, এখনো তো 3 তারিখে তা আসেনি, না কোনো ঘটনা ঘটেছে। তবে যদি ঘটে তাহলে তো বুঝবো যে আপনি সত্যিই বলেছেন। কিন্তু এই তথ্যগুলো যখন আপনি দিলেন, তাহলে আপনার উচিত ছিল যে একটা পেপারের স্ক্রিনশট নিয়ে সেটা লাগিয়ে দেওয়া। তাতে কি হতো, মানুষ আপনাকে গুজববাজ বলতো না, গুজববাজ বলতো না। আজ সবাই জানেন যে প্রমাণ ছাড়া কোনো কিছুই হয় না। তাই আমি বলবো যে আপনি যা কিছু করবেন সেগুলো আপনার ভিডিওর সাইডে একটা স্ক্রিনশট নিয়ে সেগুলো লাগাবেন। তাতে কি হবে যে আপনার ভিডিওটা মজবুত হবে, আপনার কথার যে ওয়েট সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই বলছি যে এর থেকে বেশি কিছু আমার বলার নেই। তবে বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। বাংলাদেশে যে সমস্ত ভাষা আমরা শুনেছি, যে সমস্ত কথাবার্তা আমরা শুনেছি, এর থেকে আর বেশি শোনার মানে ধৈর্য আমাদের আর নেই। ভারত সরকারের সময় এসেছে, ভারত সরকার যত তাড়াতাড়ি হোক বাংলাদেশের মুখে যেন কস্টেপ লাগানোর ব্যবস্থা করে, বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে। তারা যে বারবার লাফায় যে ভারতের কিছু খাবো না, ভারতের সাথে আমরা সম্পর্ক রাখবো না, ভারত আমাদের সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা ভারত ডিসাইড করবে। আরে ভারত কেন ডিসাইড করবে? ডিসাইড তো তোমাদের করতে হবে, বাংলাদেশের করতে হবে সেটা। এই জন্য বলছি যে আপনার কথাগুলো যদি সত্য হয়, তাহলে আপনার মুখে ঘি শক্কর, আপনাকে আপনার যে বাণী সেটা চিরস্থায়ী হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রিয়াকশন ভিডিও সম্পর্কে আপনাদের মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে
আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় হিন্দ।